চোখ উপড়ে ফেলা হয়েছিল, অন্ডকোষ থেতলে দেওয়া হয়েছিল, পিঠ সহ সারা শরীরে ছিল অসংখ্য কাটা আর কালশিটের দাগ। শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? ২০০৭ সালের মার্চ মাসে আদিবাসী মান্দি সম্প্রদায়ের নেতা চোলস রিচেলকে তুলে নেওয়ার পর সামরিক হেফাজতে ঠিক এভাবেই চরম নির্যাতনের শিকার হয়ে মারা যেতে হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন দুঃস্বপ্ন নয়, বরং একটা গভীর প্রাতিষ্ঠানিক সংকটের ভয়ঙ্কর মানসিক চিত্র এটি। আজকের এই বিশ্লেষণে আমরা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন ঘেঁটে এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা রাষ্ট্রীয় বাহিনীর হাতে ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং সেই অপরাধগুলোর বিচার না হওয়ার যে দীর্ঘস্থায়ী সংস্কৃতি, যাকে আমরা বলতে পারি বিচারহীনতার কাঠামো, সেটা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করব। আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে এই পুরো ব্যবস্থাটি আসলে কিভাবে কাজ করে তার একটা সুস্পষ্ট চিত্র তুলে ধরা। আর এই আলোচনা শুরু করার জন্য প্রথমেই খুব স্বাভাবিকভাবে একটা বিশাল প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যাদের দায়িত্ব ছিল সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, তারাই কিভাবে অপরাধীতে পরিণত হল? রাষ্ট্রীয় বাহিনীর এই চরম মাত্রা নির্যাতনের পেছনে আসলে কোন ব্যবস্থাটি কলকাঠি নাড়ছে, সেটা বুঝতে হলে আমাদের একটু জুম আউট করে পুরো চিত্রটার দিকে তাকাতে হবে। দেশের ম্যাপটার দিকে একটু নজর দিলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো শুধু রাজধানী ঢাকা বা আশেপাশের কোনো নির্দিষ্ট এলাকায় কিন্তু আটকে নেই। এটা আক্ষরিক অর্থে দেশব্যাপী বিস্তৃত একটা সমস্যা। বিশেষ করে দক্ষিণ পূর্বের পার্বত্য চট্টগ্রামের দিকে যদি তাকাই, দেখতে পাব সেখানে মোতায়েন করা সামরিক বাহিনীর হাতে আদিবাসী সংখ্যালঘুরা প্রতিনিয়ত জোরপূর্বক উচ্ছেদ, নির্যাতন এবং অপহরণের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন। পর্ব ১, হারিয়ে যাওয়া মুখ এবং মানবিক মূল্য। আমলাতান্ত্রিক কাঠামো বা আইনের মারপ্যাচ নিয়ে কথা বলার আগে এই সমস্যার একেবারে ভেতরের মানবিক দিকটা আমাদের অনুধাবন করা খুব জরুরি। কারণ প্রত্যেকটা পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে এক একটা হারিয়ে যাওয়া রক্তমাংসের জীবন এবং তাদের পরিবারের আজীবনের হাহাকার। যেমন ধরুন কল্পনা চাকমার ঘটনাটি। তিনি ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের একজন সাংগঠনিক সম্পাদক। ১৯৯৬ সালের ১২ই জুন খুব ভোরে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার ভাইরা সেই রাতে কোনো ক্রমে পালিয়ে বাঁচতে পারলেও পালানোর সময় একজন ভাই শুনতে পেয়েছিলেন কল্পনার সেই শেষ চিৎকার, ভাই ভাই আমাকে বাঁচাও। এরপর কল্পনা চাকমার আর কখনোই কোনো খোঁজ মেলেনি। শুধু রাজনৈতিক কর্মী নন, সাধারণ তরুণরাও কিভাবে কেবল সন্দেহের বশে ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন তার জ্বলন্ত প্রমাণ সুমন আহমেদ মজুমদার এবং আবুল কালাম আজাদ সুমন। ২০০৪ সালে র্যাবের হাতে আটক হওয়া সুমন আহমেদ মজুমদারকে ইলেকট্রিক ড্রিল দিয়ে পায়ে ছিদ্র করে অমানবিক নির্যাতন করা হয় এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয়। ঠিক একইভাবে ২০০৫ সালে পেশায় হিসাবরক্ষক আবুল কালাম আজাদ সুমনকে তুলে নিয়ে যাওয়ার পর পুলিশ স্টেশনে তার মৃতদেহ পাওয়া যায়, যার বুকে ছিল অন্তত ৬টি বুলেটের ক্ষত। এখন এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা হল এই ক্রসফায়ার হত্যাকাণ্ড শব্দটার ব্যবহার। নিরাপত্তা বাহিনীগুলো অনেক ক্ষেত্রেই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য দাবি করে যে বন্দি অবস্থায় পালানোর সময় বা দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে ভুক্তভোগী মারা গেছেন। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট খুব স্পষ্টভাবে আঙুল তুলে দেখায় যে এটি মূলত হেফাজতে থাকা অবস্থায় ঠান্ডা মাথায় খুন করার একটা পাতলা আবরণ ছাড়া আর কিছুই নয়। ৫৫০, শুধু একবার সংখ্যাটার ভয়াবহতা চিন্তা করুন। ২০০৪ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠনের পর থেকে ২০০৮ সালের শেষ ভাগ পর্যন্ত শুধুমাত্র এই বাহিনীর হাতেই অন্তত ৫৫০ জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানা যায়। এটা তো কেবল একটা পরিসংখ্যান নয়, বরং বিচারহীনতার কত বড় একটা উদাহরণ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। পর্ব ২, নিরাপত্তা বাহিনী কারা জড়িত। এতক্ষণ আমরা ভুক্তভোগীদের দিকটা দেখলাম, এবার আমাদের দৃষ্টি ফেরাতে হবে সেই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর দিকে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। চলুন একটু খতিয়ে দেখি এই মানবাধিকার লঙ্ঘনের পেছনে মূলত কোন রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করছে। হিউম্যান রাইটস ওয়াচের ফাইন্ডিংস থেকে একটা জিনিস একদম দিনের আলোর মতো পরিষ্কার, এই নির্যাতন
কোনো একটা নির্দিষ্ট বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশ, সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আধা সামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই নিজ নিজ জায়গায় রীতিমতো এক ভয়ঙ্কর স্বায়ত্তশাসনের মধ্যে দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা যদি একটু পদ্ধতিগতভাবে এই বাহিনীগুলোর ভূমিকা বিশ্লেষণ করি তাহলে পার্থক্যগুলো ধরতে পারব। একদিকে আছে প্রায় 1,20,000 সদস্যের পুলিশ বাহিনী, যাদের কাঠামো সেই 1861 সালের ব্রিটিশ আমলের এবং যারা নিয়মিত চাঁদাবাজি বা আটকের পর মারধরের মতো কাজে যুক্ত। অন্যদিকে আছে 2004 সালে তৈরি হওয়া 9,000 সদস্যের এলিট বাহিনী র্যাব, যারা মূলত ক্রসফায়ারের নামে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কুখ্যাত, আর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সরাসরি রাজনৈতিক নিপীড়ন ও সেনানিবাসের ভেতরে বিশেষায়িত গোপন নির্যাতন কেন্দ্র চালানোর জন্য অভিযুক্ত। আর এই ব্যাপারটার চমৎকারভাবে একটা বিশাল বৈপরীত্য আমাদের চোখের সামনে তুলে ধরে। একদিকে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে প্রায় 70,000 সদস্য পাঠিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সম্মান অর্জন করেছে, আর অন্যদিকে দেশের ভেতরে সাংবাদিক দেবপ্রসাদ দাসের মতো সাধারণ মানুষ, যাকে একটা ধর্মঘট কভার করার সময় পুলিশ নির্মমভাবে পিটিয়েছিল, তাদের প্রতি চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্রটি সেই আন্তর্জাতিক সুনামের একদম বিপরীত, তাই না? পর্ব ৩, দায়মুক্তির ব্লুপ্রিন্ট, সংকটের শেকড়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, কিভাবে এই বাহিনীগুলো বছরের পর বছর ধরে একের পর এক সরকারের আমলে এমন প্রাণঘাতী দায়মুক্তি বা ইমিউনিটি উপভোগ করছে? এর উত্তর খুঁজতে আমাদের রাজনীতিক এবং ঐতিহাসিক আইনি কাঠামোগুলোর একদম শেকড়ে যেতে হবে। এই বিচারহীনতার সংস্কৃতি কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়েনি। একটা টাইমলাইন টানলে দেখা যায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় যে ব্যাপক নৃশংসতা হয়েছিল, সেগুলোর বিচার না হওয়া থেকেই মূলত এই দায়মুক্তির বীজ বোনা হয়। সেই একই ধারা আমরা দেখতে পাই ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার সময়, এবং সবশেষে ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত চলা সামরিক বাহিনী সমর্থিত জরুরি অবস্থার সময়টাতে, যখন নির্বিচারে গণগ্রেফতার আর বেআইনি আটক একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এখানে মূলত দুটো সেকেলে আইনি রক্ষা কবচ অপরাধীদের আইনের হাত থেকে বাঁচিয়ে রাখছে। খেয়াল করে দেখুন, সংবিধানে ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী শৃঙ্খলা রক্ষার নামে যে কোনো কাজ করার জন্য সংসদ রাষ্ট্রীয় কর্মকর্তাদের সম্পূর্ণ দায়মুক্তি বা ইন্ডেমিনিটি দিতে পারে। আবার অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা বলছে, যে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে আগে সরকারের স্পষ্ট অনুমতি লাগবে। এগুলো যেন আক্ষরিক অর্থেই একটা অদৃশ্য ঢাল। হিউম্যান রাইটস ওয়াচের এই উক্তিটি কিন্তু বর্তমান পরিস্থিতি বোঝার জন্য একদম মোক্ষম। যখন সামরিক বাহিনীর কোনো অভ্যন্তরীণ আদালত বিচার করার দাবি করে, তখন তার পুরো প্রক্রিয়াটাই থাকে গোপন ও পক্ষপাতদুষ্ট। ওই যে চোল শ্রীচেলের মৃত্যুর কথা বললাম, তখন বলা হয়েছিল যে ৪ জন সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু খুন বা অমানবিক নির্যাতনের মতো ভয়ঙ্কর অপরাধের জন্য এই শাস্তি কি কোনোভাবেই মানানসই? আর পুরো ব্যাপারটাই তো ঘটে সাধারণ মানুষের চোখের আড়ালে। পর্ব ৪, জবাবদিহিতার দাবি, সমাধানের পথ। এতক্ষণের আলোচনায় আমরা অনেকগুলো সমস্যার কথা জানলাম, তবে আশার কথা হল হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু সমস্যার কথাই বলে বসে থাকেনি। এই বিচারহীনতার দেয়াল ভেঙে ফেলার জন্য তারা বেশ কিছু সুনির্দিষ্ট এবং কার্যকর সমাধানের পথও দেখিয়ে দিয়েছে। চলুন দেখি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিভাবে নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ন্যায় বিচারের দাবিগুলো সাজিয়েছে। কল্পনা চাকমার ক্ষেত্রে তারা বলছে, জেলা পুলিশকে নতুন করে তদন্তের জন্য পর্যাপ্ত সহায়তা দিতে হবে। সামরিক বাহিনীর যে প্রধান ৩ জন সন্দেহভাজন আছে তাদের জেরা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তদন্তকারী ও সাক্ষীদের যে কোনো ধরনের ভয়ভীতি, ঘুষ বা হুমকির হাত থেকে কঠোরভাবে রক্ষা করতে হবে। আর সামগ্রিক কাঠামোগত সমাধানের জন্য হিউম্যান রাইটস ওয়াচের এই সুপারিশগুলো একদম পয়েন্টে হিট করে। তারা বলছে, র্যাব বা ডিজিএফআইয়ের মতো সংস্থাগুলোকে হয় পুরোপুরি ভেঙে দিতে হবে, নয়তো আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে এদের আমূল সংস্কার করতে হবে। এছাড়া ওই যে ৭৯৯ ধারার মতো রক্ষাকবচমূলক আইনগুলোর কথা বললাম, সেগুলো বাতিল করে সামরিক বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিচার যেন দেশের সাধারণ বা বেসামরিক আদালতে হতে পারে, সেটা নিশ্চিত করাটা একেবারেই অত্যাবশ্যক।
পুরো বিশ্লেষণটা শেষে এই ভীষণ গভীর প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে থেকে যায়, যারা আমাদের রক্ষা করবে তারাই যদি আইনের ধরাছোঁয়ার পুরোপুরি বাইরে থাকে, তবে কি সত্যিই একটা গণতান্ত্রিক ব্যবস্থা টিকতে পারে? আইনের শাসন বনাম প্রাতিষ্ঠানিক বিচারহীনতা, এই দুয়ের মধ্যকার যে দ্বন্দ্ব, সেটা আসলে আমাদের সবাইকে আরেকটু গভীরভাবে ভাবাতে বাধ্য করে। বিশ্বব্যাপী মানবাধিকার আর জবাবদিহিতা নিশ্চিত করার যে লড়াই, আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে সেই সম্পর্কে আরও বেশি জানতে ও বুঝতে উৎসাহিত করবে।